কি হলো ব্যাপারটা? এসব ভুলভাল গাইছে কেন? না না, ভুলভাল না, একদম ঠিকঠাক গাইছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। কি হয়েছে শোনো, তাড়াহুড়ো করে তোমাকে বলছি। কালকে রাত্রিবেলা মানে এত ঘুম পাচ্ছিল, ওই যে আমাকে যে ইএনটি ওষুধটা দিয়েছেন, ওষুধটা হলো অ্যালার্জিক, মানে অ্যান্টি অ্যালার্জিক। সেটা খাওয়ার পরে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। রাত্রিবেলা একটা করে যেই খাচ্ছি, সকালবেলা উঠতে ইচ্ছে করছে না। গতকালও তাই হয়েছিল। আজকে কি হয়েছে শোনো, সকালবেলা আমি 6:20 অ্যালার্ম দিয়েছিলাম। ভাবলাম যে 6টার জায়গায় 6:20 দিয়ে একটু ঘুমটার দরকার। দুপুরবেলা কালকে ঘুম হয়নি, এত ঘুম ভাবছিল স্কুলে ক্লাস নেবো কি, ঢুলে পড়ে যাচ্ছিলাম। তারপরে আমি 6:20 অ্যালার্ম দিয়েছি। যখন অ্যালার্মটা বেজেছে বন্ধ করে ভাবলাম যে 10 মিনিট শুই। সেই 10 মিনিট শোবো বলেছি, এটাই হয়েছে সব থেকে বড় কাল। ব্যাস, তারপরে যখন ঘুম ভেঙেছে দেখছি 7:50, 8:05 উঠে আমি বুঝে উঠতে পারছি না কী করবো। একবার এদিকে দৌড়চ্ছি, এবার ওদিকে দৌড়চ্ছি। রাকেশকে বলছি তাড়াতাড়ি ওঠো, আমাকে একটু হেল্প করো। এইসব আমাদের 9:10 বাজে। তার মধ্যে আমার স্নান, পুজো, কাছাকাছি, সকালে রান্নাঘরের কাজ সব হয়ে গেছে। জনককে খাইয়েও দিয়েছি। এবার নিজে রেডি হবো আর রাকেশের টিফিন গোছাবো। মানে কীভাবে যে আজকে কাজ করেছি, তোমরা যদি বাড়িতে সকালে কেউ আসতে তাহলে বুঝতে পারতে, মনে হতো যেন পায়ের তলায় আমি দুটো চাকা লাগিয়েছি। চলো এবার দিনটাকে শুরু করি তাড়াহুড়ো করে, আর দেখতে থাকো সারাদিন কী করি। বাড়িতে তো সারাদিন কেউই আসে না, ফাঁকাই থাকে। বিছানা যদি না তুলে এরকম করে ফেলে রেখে যেতাম কোনো অসুবিধা হতো না, কিন্তু ওই যে আমার বাতিক, কিছুতেই সেটা করব না। বিছানা আমি তুলে রেখেই যাব। বাড়ি এসে যদি দেখি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তাহলে মনটা একদম খারাপ হয়ে যায়। তাই জন্য যতটা সম্ভব ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। ঝনক এক বাথরুমে আর রাকেশ আরেক বাথরুমে ফ্রেশ হতে ঢুকেছে, আর আমি এদিকে ফটাফট করে বিছানাটা তুলে রেডি হয়ে নেবো। ততক্ষণে রাকেশ বেরিয়ে ঝনককে স্নান করিয়ে নিজেও স্নান করে রেডি হবে। জীবনটা এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে না, ঘড়ি ধরে দৌড়ে বেড়াই। ঘড়ি থেকে একটু এদিক ওদিক হলেই জীবনটা একেবারে অগোছালো হয়ে যায়। রাকেশ ওইদিকে ঝনককে স্নান করিয়ে চলে গেছে রেডি হতে, আর আমি তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তাই আমিই বললাম, যাও তুমি রেডি হয়ে না, ঝনকের বাকি কাজটা আমিই করে দিচ্ছি। আর এই ছেলেটা যা দুরন্ত, মুখে ক্রিম মাখাতে যাবো মুখটা এদিক ওদিক করবে, গায়ে লোশন মাখাতে যাবো দৌড়ে পালাবে, হয়তো চুল আঁচড়াতে গেলাম মাথাটা একবার এপাশ একবার ওপাশ। এই জন্য সব কাজে দেরি হয়ে যায় আর মাথাটাও যায় গরম হয়ে। এবার সে ঝনককেও রেডি করে দিয়েছি। এখন বাইরে রোদ আছে তাই, না হলে একটু মোটা জামা পরালেই ভালো হতো। এখন আর লাগবে না, রাতে যখন ফিরবো তখন একবারে পরিয়ে নিয়ে আসবো। এখন ব্যাগেই ভরে নিয়েছি সোয়েটার, টুপি, এগুলো। ঝনককে যখন দিনের বেলা বের করি তখন আমি সানস্ক্রিন মাখিয়েই বের করি। আর আমি ঝনকের জন্য ইউজ করি মামা আর্থের এই সানস্ক্রিনটা। এটা কিন্তু বেশ লাইট ওয়েট, আমার তো খুব পছন্দের। ঘুম থেকে উঠতে বেশ দেরি হলেও মোটামুটি কাজ সামলে নিয়ে 9:30 জায়গায় 9:40 বেরোতে পেরেছি। 9:40 যেহেতু বেরিয়েছি, তাই জন্য রাকেশটা একটু চাপই হয়ে গেছিলো। ট্রেনটা পাবে কি না সেইটা নিয়েই আমরা টেনশন করছিলাম। এখন এর ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই বাইক নিয়ে যদি যায় ফেরার সময় একটু কষ্টই হয়, ঠান্ডা ঠান্ডা লাগে। ওই জন্যই চেষ্টা করছিল যাতে ট্রেনটা পেয়ে যায়, একটু তাড়াহুড়ো করেই চালাচ্ছিল। আমরা তাই জন্য আজকে হাই রোডই ধরলাম। হাই রোড ধরে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। তবে যখন যাচ্ছিলাম তখন বাইরের এই সুন্দর ওয়েদার দেখে মনে হচ্ছিল দূরে কোথাও যেন ঘুরতে চলে যাই। বাড়ির সামনে এসে রাকেশ আমাদেরকে নামিয়ে দৌড়। ঝনককে আজকে টাটা বলার টাইমটুকুও হয়নি। কি বলতো, আমি যদি দেরি করে উঠি না সব দেরি হয়ে যায়। রাকেশ দেরি করে উঠলেও অতটা প্রবলেম হয় না, কিন্তু আমি উঠলেই হয়ে যায় প্রবলেম। ঝনকবাবু এবার দিয়ার বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে যাবে স্কুলে, তাই জন্য খুব তাড়াহুড়ো। ও বাবা, গেটটাই খুলতে পারছে না। না, শেষমেশ খুলেছে, আর ঢুকেই স্কুলের আন্টিদেরকে হাইও করে দিয়েছে। তোমাকে আর কোলে নেবো না, কোলাজ ভাইকে কোলে নেবো। ভালো না, ভালো না, কোলাজ ভাই ভালো, যা যা কোলে নেবো না, যা আর নেবো না তোকে। হাসি, আর কোলে নেবো না, আর নেবো না, আর কোলে নেবো না। আমি তো ঝনককে খেপানোর চেষ্টা করছিলাম, খেপলো তো নাই, উল্টে হেসে একেবারে কুটিপাটি। আর ওইদিকে দেখো দিয়ার অবস্থা। যেই আমি ঝনককে একটু খেপানো শুরু করেছি, দেখো এসে আদর টাদর করে একেবারে মাথায় তুলে দিল। ঝনক এই কদিন ধরে পড়েছে লিটল সিংহাম নিয়ে, সারা দিন করে যাচ্ছে লিটল সিংহাম দেখবো। এই দেখো লিটল সিংহামের নাকি ও চশমা আঁকছে। কি আহ্লাদ ভাবো, চশমাটা এঁকে বলছে তুমি লিটল সিংহাম এঁকে দাও। আমি চশমাটা এঁকেছি তার উপর দিয়ে। আমি জানি না কেমন দেখতে, কে লিটল সিংহাম, কাকে কেমন দেখতে, সে কেমন টাইপের চশমা পরে কিচ্ছু জানি না। আমাকে নাকি ওগুলো আঁকতে হবে। কেমন আহ্লাদ হয়েছে এবার? না, শুধু মাথা টাটা। কতই মাথা টাথা আমি আঁকতে পারবো, তুই আঁক মাথা টাথা। মাথা তুমি আঁকো মাথা, আমি পারি না লিটল সিংহাম আঁকতে। স্কুলে যাওয়ার আগে ওর বাদরামিটা দেখো। ওকে কী বলবো আমি ওইখানে এসে ওই টিফিন বক্সগুলোকে রেখেছিলাম ওভাবে। ও আশেপাশ থেকে যত টিফিন বক্স আছে সব নিয়ে এসে ওখানে সাজিয়েছে। সাজিয়ে একবার দিয়াকে ডেকে দেখাচ্ছে,
এখন আমাকে ডেকে দেখাচ্ছে। ঝনককে নিয়ে যখন স্কুলে যাই চাকদা চৌমাথার ওই ফ্লাইওভারের তলাটাতে প্রত্যেক দিন আটকাই। কতক্ষণ যে ওখানে দাঁড়িয়ে থাকি। আজকে খুব ভাগ্য ছিল, তাই জন্য আজকে ওখানে দাঁড়াতে হয়নি, সিগন্যাল পড়েনি। এই টাইমটা হলো আমার সারাদিনের মধ্যে সব থেকে ব্যস্ততম সময়, যখন আমি তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে ঝনককে নিয়ে ঝনকের দিয়ার বাড়িতে আসি, তারপর ওখান থেকে ওকে রেডি করে নিয়ে স্কুলে যাই। স্কুল থেকে নামিয়ে আমি নিজের স্কুলে গিয়ে একদম টাইম মতো রেডি হয়ে পৌঁছই। এই টাইমটা হলো আমার সব থেকে ব্যস্ততার টাইম আর সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম সারাদিনের মধ্যে। ঝনক কিন্তু তোমাদের সবাইকে হাই করে দিয়েছে। এই চেরি বুড়িটা কিন্তু ইদানিং রোজ আমার ক্লাসে এসে বসে। আসলে এর পরের বছর থেকে তো ও ক্লাস করবে, ব্যাপারটা একটু বুঝে নিতে হবে না? এখন দেখো না ওই বোর্ডের মধ্যে আঁকি বুকি কাটার চেষ্টা করছে। স্কুলে এখন মারাত্মক ব্যস্ততা চলছে, তাই স্কুলে গিয়ে তোমাদের সাথে একদম কিচ্ছু শেয়ার করার টাইম পাই না। যখন স্কুল থেকে ফিরে গেছে ওকে নিয়ে একবারে উপরে এলাম, এসে এবার ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো দাওয়াবো, তারপর শুইয়ে আমার একটু স্বস্তি। চেরি একটা কাণ্ড করে সেটা তোমাদেরকে বলি। ও কিন্তু সবার কাছে থাকে, কিন্তু ওর মা যদি ওর সামনে থাকে তাহলে ও কারোর কাছে যাবে না ওর মাকে ছেড়ে। ওই দেখো ওর মা কি করতে গেছে যেন ওই ঘরে, ও ছুটলো পেছন পেছন। এই ছেলেটা খেতে বসলে দেখো কি করে, শুধু ডিম আলুই করে যায়। ও ডিম আলু এত পছন্দের। আর তোমাদের একটা জিনিস দেখাই, আজকে আমাদের একটা খুব ফেভারিট খাবার এখানে মাখা হচ্ছে, উচ্ছে আলুটা। এই দেখো ঘি, এই ঘিটা হলো মায়াপুরের ঘি, একদম ফ্রেশ ঘি, গোশালা থেকে কেনা। ছোটো পিসি দিয়েছে, ছোটো পিসি গেছিলো ওখান থেকে নিয়ে এসেছে মায়ের জন্য। আজকে মাকে বললাম ওইটা দিয়েই ইয়েটা মাখু, উচ্ছেটা, এই যে ঘি আর একটু দেবে, তাই তো লঙ্কা দেবে তো, তার সাথে হলো একদম সিম্পল পেঁপে দিয়ে ডাল, খুব ভালো লাগে আমাদের থেকে। আর হলো ফুলকপি আলু দিয়ে মাছ, এটাতে একটু ধনে পাতা পড়লে দারুণ হতো। ধনে পাতা ছিল না, এই জন্য ধনে পাতাটা পড়েনি, জানলে ধনে পাতা পড়লে দারুণ হয়। যাক, তাহলে বাড়ির ধনে পাতা খাবো এখন। সমান একবার করে খাবে। দেখো ডিম আলু এই করবে, দেখো কি দেখাচ্ছিস? ডিম। ঝনকের সাথে সারাদিন আমি এরকম কিছু না কিছু মজা করতেই থাকি। সকালে একবার পড়ে গেছে হাত থেকে। কি আংটি বললো দেখি? রূপোর আংটিটা এটা তুমি দিয়েছো। সকালে একবার পড়ে গেছে রাস্তার মধ্যে, ওই তাড়াহুড়ায় যাওয়ার সময়। রাস্তা থেকে নেমে আংটিটা তুললাম, বাইক থেকে নামিনি, ওই কোনো রকমে। ওসব কথা বাদ দাও বাপু, ভালোবেসে না পড়লে ওই রকমই হয়। এটা যদি সোনার আংটি হতো তাহলে ঠিকই ভালোবেসে পড়তে, একবারও হাত থেকে খুলে পড়তো না। যাক, বাদ দাও সেসব কথা, আমাদের মজা সবসময় লেগেই থাকবে। ঝনককে অফিস থেকে এসে আদর না করলে ওর পেটের ভাত হজম হয় না। ঝনক আদর খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু কেউ যদি ওকে আদর করে তারপরে হাত দিয়ে মুখটাকে ভালো করে ঘষে মুছে নেয়। বাইরে ভালো ঠান্ডা পড়েছে, ওই জন্য ঝনককে ভালো মতো প্যাক করে দিয়েছি। শুধু ফুল প্যান্টটাই পরানো হয়নি, কাল থেকে পরাতে হবে। দেখো এর কাণ্ড দেখো, কি এত ঠান্ডা পড়ে গেছে, গায়ে হাফাতা জামা, কানে একটা। আবার কানটাই ঢাকাটা হচ্ছে মূল বিষয়। কেন কানটা ঢাকলে পরে আর অতটা ঠান্ডা লাগে না। ভালো ঠান্ডা। আজকে আমিও স্টোল নিয়ে এসেছি একটা। এখন বাজে 7:30, আমরা এখন বেরোচ্ছি। ঝনককে রাকেশ পড়তে দিয়ে এসেছে আগেই। এখন আমরা বেরোচ্ছি কোলাজের জন্য গিফট কিনতে। আসলে কোলাজের জন্য এইখানে এতগুলো অনুষ্ঠান হবে, কি দেবো বুঝে উঠতে পারছি না। একটা গিফট ভেবে রেখেছি, আর দুটো গিফট এখনো ভাবা হয়নি। সামনে একটা অনুষ্ঠান হচ্ছে 2-3 দিন পরেই, সেটাতে কি দেবো আজকে ভাববো, ভেবে এখন কিনবো। তারপরে ঝনককে নিয়ে গানের ক্লাসে যাব। যেহেতু কালকে মঙ্গলবার, কোলাজবাবুকে দেখতে গেছিলাম, ঝনকের গানটা মিস হয়ে গেছে। ওর স্যার বলে দিয়েছেন যে আজকে কিন্তু ওকে নিয়ে এসো, আজকে কামাই করাবো না, আজকে নিয়ে যাবো ওকে পড়ার থেকে গানের ক্লাসে। তার আগে এখন একটু বেরোবো, কোলাজের জিনিসটা কিনে নেবো। ওকে বলেছি আমার স্টোলটাকে একটু ভাঁজ করে দাও, লম্বা লম্বি করে। কি করছে দেখো, মানে সব সময় মানে মাথার মধ্যে এইসব ঘুরপাক খায়। কখনো একটুখানি সিরিয়াস ভাবে থাকতে দেখিনি ওকে। সব সময় ফাজলামি, সব সময় ইয়ার্কি, আর মুখটা সবসময় নড়ছে। মুখটা নড়ছে কেন? কি খাচ্ছ তুমি? আবার একটু আগে তো কি ঢাকা দেওয়ার জন্য করেছে? ওটা খাচ্ছি, ওটা ঢাকা দেওয়ার জন্যই করেছে। ও মুখটা নড়ছে, ওটাকে তুমি লুকোচ্ছ? কি খাচ্ছ তুমি? চুরি করে কি খাচ্ছ? বলবে কি করে? মুখে তো কি খাচ্ছ? ভাত নষ্ট হয়ে যাবে, ধরো। কি খাচ্ছ সেটা শুনি আগে, ছেড়ে দাও। কি খাচ্ছ? মিষ্টি নিশ্চয়ই। সোনপাপড়ি। হ্যাঁ, তুমি মিষ্টি খাও, আরো ফলো, মিষ্টি খাও আরো ফলো, যাও। এরপরেই ঝনককে নিয়ে চলে এলাম গানের ক্লাসে। গান করতে এসে গানের থেকে বেশি করে দুষ্টুমি, প্রত্যেক দিনকার ব্যাপার এটা।
কি বললাম, গানের থেকে দুষ্টুমি করে বেশি। আমি একটা জিনিস দেখে খুব অবাক হই, ঝনক অত্যন্ত অন্যমনস্ক, কিন্তু ওর গানের স্যার কখনো অধৈর্য হন না। তোমরা হয়তো কেউ কেউ ভাবছো কী সব উল্টোপাল্টা বাজাচ্ছে, কী সব উল্টোপাল্টা শেখাচ্ছে। না না, এটা হলো গান শেখানোর একটা নিউ স্টাইল, মানে নিউ টেকনিক। যে কোনো পরিস্থিতিতেই যাতে কোনোভাবেই বেসুরও না হয়ে যায়, তাই জন্যই। অনেক বড় জিনিস শেখাচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, মনে রাখি বাবা। গান শিখিয়ে রাত প্রায় 9:30টার দিকে আমরা বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় যা কুয়াশা পড়ছে আর তেমন ঠান্ডা, হঠাৎ করে কেমন যেন ঠান্ডাটা পড়ে গেছে। নভেম্বর মাসের শুরুর দিকে এইরকম ঠান্ডা সচরাচর দেখা যায় না। এবার মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়বে। ঝনককে গানের ক্লাস থেকে নিয়ে বাড়ি এসেছি, 10টা বেজে গেছে। আমাদের রোজই 9:30 10টা বেজেই যায়। এখন তো ঝনককে খাওয়ানো আছে, নিজেদের খাওয়া দাওয়া আছেই। আমি না কোনোদিনই এই যে ভিডিও করাটা বা এই যে ভ্লগিং শুরু করাটা প্রফেশনালি নিইনি ব্যাপারটাকে, কিন্তু এতে আমার একটা জিনিস খুব ভালো হয়েছে। ব্যাপারটা সেটা হলো আমি এখন একটুখানি তোমাদের সাথে কথা বলতে গেলে লজ্জাটা কম পাই। আগে খুব লজ্জা পেতাম, একদমই ক্যামেরার সামনে আসতে পারতাম না, কিন্তু রাকেশের তাই জন্য একটা উপকার হয়েছে। কি বলি তোমাদেরকে, আমাকে এক্ষুনি ডেকে গেল। ওর যদি কখনো ফিমেল ভোকালিস্টের প্রবলেম হয়, মানে কেউ আসতে পারলো না, ঠেকার কাজটা আমি চালিয়ে দিতে পারি। আমার গলাটা এত খারাপ অবস্থা হয়েছে, লজ্জা লাগে এই গলা নিয়ে কাজ করতে, কিন্তু রাকেশ বলেছে কোনো প্রবলেম নেই, করো, অসুবিধা হবে না। দেখি বুকে বল নিয়ে এখন যাবো রেকর্ডিংয়ের কিছু কাজ করতে, দেখি কী করায় আমাকে দিয়ে। এমনিতে এইসব কাজ করে আমি একদমই অভ্যস্ত নই। আমি ছোটোবেলা থেকে কোনোদিনও আবৃত্তি শিখিনি। মাঝখানে ওই 5-6 মাসের জন্য শিখেছিলাম, তাতেও খুব একটা কিছু শিখতে পারিনি। আবৃত্তি বা অ্যাঙ্কারিং এইসব ব্যাপার আমার দ্বারা একদম হয় না। এখন তোমাদের সামনে মানে সব কিছু শেয়ার করে করে তোমাদের সাথে কথা বলতে একটুখানি ধাতস্থ বোধ করি। এখন আগে যেমন ক্যামেরার সামনে আসতে খুব ভয় পেতাম, কি বলবো না বলবো, যখন প্রথম শুরু করলাম, এখন এই ব্যাপারটার সাথে একটু মানিয়ে নিতে পেরেছি। যাই দেখি রাকেশ কি আমাকে দিয়ে কাজ করাবে। কি করব আমি? একটা রেকর্ডিং একটু ভয়েস দাও। একটা কথা মানতেই হবে, আগে রাকেশ এইসব কাজের জন্য আমাকে ডাকলে আমি বেশ শেকি ফিল করতাম, এখন একদম সেটা করি না। অনেকক্ষণ থেকে ঝনক বায়না করছিল, টিভি দেখছিল, ফোন দেখছিল, টিভি না ফোন দেখছিল, ভিডিও দেখছিল। এবার আমি গিয়ে ফোনটা নিয়েছি বলে খুব চিৎকার করেছে, তখন বাবা রেগে গেছে, আমি বাবাকে তেল দিচ্ছে। দেখো সবসময় গলার উপর প্রেশার দেওয়া, গলা প্রেশার দেওয়া বার করছি। আমি আর কথা বলবো না তো, আমি একটা কথা বলবো না। বাবা কি? আমি কোনো কথা বলবো না তোমার সাথে। জেদ করবে? জেদ করবে আর? প্রমিস? প্রমিস? প্রমিস করবে? ঠিক আছে। ছেলের এলেম আছে, শেষ পর্যন্ত বাবাকে মানিয়েই ছাড়লো। এটা এখানে দিয়ে দিলে কেন বাবা? তাহলে কি হবে? তুমি আমার পাশে শোবে, ওই রাত্রিবেলা ঘুমোতে গিয়ে মারবই না। বালিশটা এখানে দিয়ে দিই, বালিশটা এখানে দিয়ে দিই। বাবার বালিশ কোনটা? এটা আর এটা কার বালিশ? আমার মায়ের বালিশ। আমি তোমার পাশে শোবো? হ্যাঁ, তুমি আমার পাশে শোবে। বোঝ বোঝ কেমন লাগে? ভালো হয়েছে।
তুমি মায়ের পাশে শোবে না? না, বাবা পাতলা। আমি মাকে এখানে শুতে দেবো। ও এটা তোমার বিছানা, এটা নাকি বেঁচেছে। এটা আমার বাবার বিছানা। বলো কেমন লাগে এবার? দুরাত ঘুম নেই, রাত্রিবেলা উঠে উঠে দুধ খাওয়াও, বেশি করাও। ঘুম নেই না, ও দুরাত ধরে খুব ডিস্টার্ব করছে তাই। দুরাত ধরে, হ্যাঁ রোজ করে রোজ। নাও নাও বাবাই, ডাইপার প্যান্ট পরো। লাল চোখ তাড়াতাড়ি আসো, আজকে আমাকে মা স্কুলে আপেল টিফিন দিয়েছে। আমার মাকে ধরে নিয়ে চলে যাও, মা আমার মাকে। লাল চোখ, আমার মা আজকেও আমার ব্রতের স্কুলে আজকেও আপেল টিফিন দিয়েছে। ট্রলি ব্যাগ আর কম্বল ওখানে তোমরা ভেতরে আছো, সেখান থেকে বের হয়ে গিয়ে দরজাটা খুলে আমার মাকে খেয়ে নাও। ওই যে ওপরে লফট করা, ওইখানে আমাদের ট্রলি, কম্বল মানে ব্ল্যাঙ্কেট এসব থাকে। জনককে বলেছি ওখানেই লাল চোখ আছে, ওকে ভয় দেখাই এটা বলে। আজকের মতো গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।